আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ক্লাসে আমি তোমাদের গণিত বিষয়ের একটি মডেল টেস্টের ক বিভাগটা আলোচনা করব। এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10টা। সব মিলিয়ে 25 নাম্বার নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা আশা করছি এই ক্লাসটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই 25 নাম্বারের পাশাপাশি তোমাদের আরো অনেকগুলা বেসিক ক্লিয়ার হয়ে যাবে, যার কারণে তোমাদের এমসিকিউ গুলা অনেকটা ইজি লাগবে এবং পাশাপাশি কিভাবে এই এমসিকিউ গুলাকে তুমি শর্টকাটে সলভ করতে পারো সেটা নিয়ে আমি আলোচনা করছি। শিক্ষার্থীরা, তোমরা দেখো, ফার্স্ট অফ অল আমাদের যে এমসিকিউটি রয়েছে এটি হচ্ছে অনুক্রমের বীজগাণিতিক গ্রুপকে কি বলে। এখানে মনে রাখবা, অনুক্রমের দুইটা বীজগাণিতিক গ্রুপ আছে, একটা হচ্ছে সমান্তর এবং আরেকটা হচ্ছে গুণোত্তর। দুইটাই হচ্ছে ধারা। সেই হিসেবে আমরা এখানে এই গ নাম্বারটিকেই সিলেক্ট করতে পারি। আমি আবারও বলছি, অনুক্রমের দুইটাই বীজগাণিতিক গ্রুপ আছে, একটি হচ্ছে সমান্তর ধারা এবং আরেকটি হচ্ছে গুণোত্তর ধারা। এরপর আমরা 2 নম্বরে পাচ্ছি, এই যে এখানে একটা অনুক্রম দেওয়া আছে, তোমরা আশা করি সেটা দেখতে পাচ্ছ, 1/3, 1/6, এভাবে 1/349 পর্যন্ত। তাহলে এই অনুক্রমটি হচ্ছে সাধারণত বহুপদী। এক্ষেত্রে আমাদের কোন কোন অ্যান্সার গুলো হবে সেগুলো যদি আমরা একটু জাস্টিফাই করি, যেহেতু শিক্ষার্থীর এখানে শেষ পথ রয়েছে, আমরা অবভিয়াসলি এটাকে সসীম অনুক্রম বলতে পারি। যদি শেষ পথ না থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে সসীম বলতে পারতাম না, অসীম বলতে হইতো। এবার আমরা যদি এখানে একটু ক্লিয়ার করে দেখি, 1/3 এবং 1/6, সো এই জিনিসটা আশা করি ডাবল ডাবল বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ডাবল ডাবল বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আমরা এটাকে গুণোত্তরের আওতায় আনতে পারি। সেই হিসেবে আমরা এই দুইটাকে সিলেক্ট করতে পারি। এবং এখানে আরেকটা মুখ্য বিষয়, সেটা হচ্ছে মিনিমাম প্রথম 3টা পদ দেওয়া দরকার ছিল, তখন আমাদের গুণোত্তর নাকি সমান্তর সেটা জাস্টিফাই করাটা অনেকটা ইজি হইতো। কিন্তু এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, আমাদের এই অ্যান্সারের মধ্যে এখানে সিঙ্গেল অ্যান্সার একটাও নাই। সেই প্রেক্ষিতে আমরা এখানে এই সসীম এবং গুণোত্তর অর্থাৎ এই খ নাম্বারটিকে আমরা বাছাই করতে পারি এটার সঠিক উত্তরের জন্য। এরপরে 3 নাম্বারটা একটু দেখো, এখানেও আমরা একটা ধারা দেখতে পাচ্ছি। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ধারাটির সাধারণ অন্তর কত। আমরা জানি সাধারণ অন্তর এর যে ডেফিনেশন বা সংজ্ঞা, সেটি হচ্ছে কি, যে কোনো একটা পদ থেকে এর পূর্ববর্তী পদটা বিয়োগ দিতে হবে। অর্থাৎ আমরা সাধারণ অন্তর ডি বলতে কি বুঝি? ডি বলতে ডিস্টেন্স অর্থাৎ অন্তর বা বিয়োগফল, এটাকে বোঝাই। যে কোনো পদ মাইনাস এর পূর্ববর্তী পদ। এখন তুমি এখানে কোন পদটাকে টার্গেট করবা সেটা তোমার ব্যক্তিগত বিষয়। যেমন আমি 9 কে টার্গেট করলাম, তাহলে অবশ্যই 6 কে বিয়োগ করতে হবে। তাহলে 9 - 6 = 3। এবার কেউ যদি বলে না স্যার আমি আরেকটাকে টার্গেট করব, যেমন সে যদি বলে স্যার আমি এখান থেকে 12 কে টার্গেট করব, তাহলে 9 কে অবশ্যই বিয়োগ দিতে হবে, অর্থাৎ এর পূর্ববর্তী পদটা। তাহলে 12 - 9 = 3। অথবা তুমি চাইলে এখানে দ্বিতীয় পদটাকে টার্গেট করতে পারো। দ্বিতীয় পদ হচ্ছে 6, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথম পদটা বিয়োগ দিতে হবে। তাহলে -3 = 3। আমরা সবখানে আনসার 3 পাচ্ছি এবং এটাই সঠিক যে সাধারণ অন্তর সবখানে একই রকম থাকবে যদি সেই ধারাটি সমান্তর হয়। আর যদি ধারাটি গুণোত্তর হয় তাহলে সেখানে অবশ্যই সাধারণ অনুপাত একই থাকবে, এটাই নিয়ম। তাহলে আমরা এখান থেকে আনসার এই খ নাম্বারটা সিলেক্ট করলাম। এবার এটা একটু লক্ষ্য করে দেখো, এই 2³ = 8। এক্ষেত্রে সূচকের ভিত্তি মান হচ্ছে বেস। আমাদের আগে ভিত্তি এবং আর্গুমেন্ট সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। যেমন শিক্ষার্থীরা, আমরা এখানে লগ এ ভিত্তিক এক্স এই জিনিসটা লিখলাম। এখানে কোনটাকে কি বলা হয় তোমরা আশা করি জানো। এই এটা হচ্ছে ভিত্তি আর এই এক্সটা হচ্ছে স্যার আর্গুমেন্ট। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছে স্যার ভিত্তি কত, তাহলে এই যে 2³ = 8, এখান থেকে আমরা শুধুমাত্র সূচকের ভিত্তি, ও শিট, আমি তো এদিকে না যাওয়াটাই আমার জন্য ভালো ছিল লগের ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, গিয়েছি যখন গিয়েছি, আমাদেরকে বলা হয়েছে সূচকের ভিত্তি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2³। তাহলে এখানে আমরা এই জিনিসটা বলতে পারি না, এই যে 2³ এখানে এই 2টা হচ্ছে বেস বা ভিত্তি আর এই 3টা হচ্ছে সূচক বা পাওয়ার বা ঘাত, তোমার যেটা ইচ্ছে সেটা বলতে পারো। তাহলে এখানে আমরা আনসারটা দিতে পারি এই খ নাম্বারটা, অর্থাৎ 2। যদি আমাদেরকে সূচকের
ঘাত বলতো তাহলে সেক্ষেত্রে আমরা আনসারটা 3 দিতাম, অথবা পাওয়ার বললে আমরা সেক্ষেত্রেও 3 দিতাম। এবার এখানে একটু লক্ষ্য করে দেখো 5 নাম্বারে, এই যে দেখো বি এর মানটা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। একইভাবে এই যে এক্স এর মানটাও 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? এটা আসলে প্রত্যেকটা তোমাদের জাস্টিফাই করতে হবে। এর মধ্যে আমরা যদি এখান থেকে দেখি, যেহেতু বি এবং এক্স উভয় 0 থেকে বড়, তাহলে কখনোই সেটা 1 থেকে -1 থেকে হতে পারে না, বা -3 থেকে হতে পারে না, -2 থেকে বড় হতে পারে না। তাহলে অবশ্যই সেটা 0 থেকে বড় হবে। সো আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, লগ বি ভিত্তিক এক্স ইজ গ্রেটার দেন 0, যেখানে এই বিটা হচ্ছে বেস বা ভিত্তি, আর এই এক্সটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা আমরা এই ক নাম্বারটাই রাখতে পারি। এরপর বলা হয়েছে শব্দের মাত্রা পরিমাপক একক কোনটি? স্যার এটা হচ্ছে মনে রাখতে হবে তোমাদের, এটা হচ্ছে ডেসিবেল। এগুলো হচ্ছে কতগুলা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, যেগুলো একদম ইজি, এবং এগুলো সবসময় তোমাদের মাথায় অবশ্যই থাকতে হবে বাই এনি প্রসেস। এরপরে এখানে একটা অনুচ্ছেদ দিয়েছে, এবং এই অনুচ্ছেদ থেকে 7 এবং 8 নাম্বার প্রশ্নের অ্যান্সারগুলো আমাকে করতে হবে। আমরা অনুচ্ছেদটা যদি একটু পরে দেখি, এক্স ও ওয়াই দুইটা সংখ্যার বিয়োগফলের অর্ধেক হচ্ছে 7। যেহেতু অর্ধেক 7, তার মানে এটা পূর্ণ সংখ্যাটি হবে 7 × 2, দ্যাট মিনস 14 আশা করি। এরপর বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির 5 গুণ যোগ করলে তখন যোগফল নাকি 50 হয়। সেক্ষেত্রে বড় এবং ছোট সংখ্যাটি তারা বলেই দিয়েছে, এক্স বড় হবে এবং ওয়াই কি হবে, ছোট হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথম শর্তে বলা হয়েছে, প্রথম শর্ত কোনটি? তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স যেহেতু বড় আর ওয়াই যেহেতু ছোট, সেই হিসেবে আমরা এক্স গ্রেটার দেন এই ওয়াই এর প্রেক্ষিতে আমরা বলতে পারি এই এক্স থেকে ওয়াই কে বিয়োগ করলে অবশ্যই অর্ধেক হচ্ছে 7, তার মানে মেইন সংখ্যাটি হবে 7 × 2, দ্যাট মিনস এটা হবে 14, এবং আশা করি এটা হচ্ছে আমাদের নির্ণয় প্রথম শর্তটি, x - y = 14। আচ্ছা, আমরা দেখি, হ্যাঁ আমরা পেয়েছি। এরপর এক্স ওয়াই এর মানটা আমাদেরকে বের করতে বলেছে। সো আমরা প্রথম শর্ত যেটা পেয়েছি এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আমাদেরকে সেকেন্ড শর্তের মধ্যে বলা হয়েছে বড় সংখ্যাটির সাথে, অনলি এক্স এর সাথে ছোট সংখ্যাটির 5 গুণ। ছোট সংখ্যাটির 5 গুণ বলতে এখানে 5y কে বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির 5 গুণ আমি যদি যোগ করি তাহলে এটা কত হবে বলছে, 50 হবে, এবং দ্যাট ইজ নাম্বার 2 ইকুয়েশন। এখন তুমি চাইলে অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন, লেখচিত্র যা ইচ্ছে তাই করতে পারো। যেহেতু এটা একটা এমসিকিউ, সো আমার এখানে এত বেশি সময় ওয়েস্ট করার কোনো প্রয়োজন হয় না। আমি চাইলে এটা ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি সলভ করা যায়, যেটা আমি অলরেডি তোমাদের পঞ্চম অধ্যায়ে আলোচনা করেছি। এই পঞ্চম অধ্যায়ে আমি এগুলাকে, যত ধরনের অপনয়ন, প্রতিস্থাপন এবং আর গুণন আছে সংখ্যা জাতীয়, সবগুলাকে কিভাবে তুমি ক্যালকুলেটরে সলভ করবা সেটা আমি সেখানে দেখিয়েছি। তারপরে তোমরা যদি কমেন্ট সেকশনে জানাও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে আলোচনা করতে পারি। আমি সবচেয়ে বেশি পছন্দ করি অপনয়নকে, আমি এই জায়গায় অপনয়নটা করব। সো আমি দেখতে পাচ্ছি 2 নাম্বার থেকে 1 নাম্বার, অথবা 1 থেকে 2 বিয়োগ করলে ইজিলি আনসারটা চলে আসবে। তাহলে আমরা 2 নাম্বারটা যেহেতু বড় ইকুয়েশনটা, আমি 2 নাম্বার থেকে 1 নাম্বারকে বিয়োগ করছি। তাহলে 2 নাম্বার মাইনাস নাম্বার 1, এবং এখানে আমার কোনো কিছু গুণ করার প্রয়োজন নেই, কারণ এক্স এক্স অলরেডি মিলানো রয়েছে। সো আমি এক্স এক্স বাদ দিলেই ওয়াই এর মানটা পেয়ে যাব। তাহলে x + 5y = 50, এরপর x - y = 14। দেন আমি যদি এখানে ক্যালকুলেশন করি, অবশ্যই সাইন পরিবর্তন হয়ে যাবে, কারণ বিয়োগ করলে নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। সেই প্রেক্ষিতে আমরা দেখতে পারি এক্স এক্স ক্যান্সেল, আর এখানে ওয়াই হচ্ছে 6টা, এখানে বিয়োগ করলে হচ্ছে 36। সেই হিসেবে আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করলে আমরা পাচ্ছি 36 / 6, দ্যাট মিনস 6। অর্থাৎ আমাদের অ্যান্সারটা আশা করি এই যে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, অলরেডি 6 চলে এসেছে। তাহলে দেখি আমরা এক্স এর মানটা কত আসে। এবার এই ওয়াই এর মানটা তোমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিতে পারো, হয় 1 না হয় 2, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিতে পারো। তবে আমি এই 1 নাম্বারে বসানোর ট্রাই করছি, ঠিক আছে? তাহলে আমি 1 নাম্বার থেকে স্টার্ট করলাম। 1 নাম্বার থেকে x - y = 14 ছিল। দেন আমি y এর মান 6 সেটা বসিয়ে দিলাম। তাহলে আমার আনসারটা হলো কত, -6 পক্ষান্তর করলে +6, সো x = 20। তাহলে আমরা x এবং y এর মানটা একসাথে লিখতে পারি, এই যে x, y = 20, 6, and that is the result of this math. এই যে দেখো আমাদের আনসারটা কিন্তু একেবারেই কারেক্ট এসেছে। এবার 9 নম্বরে দেখো, এখানে বলা হয়েছে পিএমও সমকোণী ত্রিভুজের, এই পিএম হচ্ছে বিপরীত বাহু, ওএম হচ্ছে সন্নিহিত বাহু, তাহলে ওপিটা অবশ্যই অতিভুজ হবে।
আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করার চেষ্টা করি এবং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তারা যেভাবে বলেছে আমরা সেভাবে নামকরণগুলো করব। তাহলে দেখো সেক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের মধ্যে তারা বলেছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে উপি। আমরা শুরুতে উপি হচ্ছে অতিভুজ আর পিএম হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা সেগুলো আইডেন্টিফাই করছি। ও ও সরি ও পি, ঠিক আছে, এপিএম। আর এটাকে যদি আমি থিটা হিসেবে কল্পনা করি আর কি, এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই, আশা করি তোমরা বুঝতে পারবে। এই যে ডান। এবার দেখো সবগুলো মিল আছে কিনা। পিএম বিপরীত বাহু বলেছে, সো তোমরা একটু লক্ষ্য করে দেখো এই পিএম হচ্ছে বিপরীত বাহু, ওএম হচ্ছে তোমার সন্নিহিত বাহু যেহেতু থিটার সাথে সেটা লাগানো রয়েছে, এবং উপি হচ্ছে অতিভুজ। তাহলে সবগুলা ঠিক আছে। এখন আমরা জানি এই যে আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছি স্যার এই যে উপিটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে, আমি সংক্ষেপে এই যে অতিভুজ। আর এই ওএমটা হচ্ছে সন্নিহিত বাহু যেহেতু থিটা কোণের সাথে লাগানো, তবে আমরা এটাকে সন্নিহিত বাহু বলবো না, কারণ আমরা এটাকে সন্নিহিত বাহুর পরিবর্তে সবচেয়ে বেশি চিনি ভূমি হিসেবে। তো তুমি তোমার মতো করে এটাকে বলতে পারো, কারণ এখানে সন্নিহিত বাহু বা ভূমি এটা কোনো ফ্যাক্ট নয়, তবে তোমাদের বইতে সন্নিহিত বাহু রয়েছে, বই হিসেবে সন্নিহিত বাহু থাকুক, কিন্তু আমরা আমাদের সিস্টেম অনুযায়ী এটাকে ভূমি বলে আমাদের সূত্রগুলো মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে ইজি হয়। আর এই যে থিটা কোণের বিপরীত বাহু যে বিপরীত যে বাহুটা রয়েছে এটাকে আমরা বিপরীত বাহু বলতে পারি। তবে এটাকে তোমাদের বইতে বিপরীত বাহু বললেও এটাকে অনেকে উচ্চতাও বলে, আবার আমরা মনে রাখার জন্য এটাকে সবসময় লম্ব বলে সম্বোধন করতে পারি। সো আমরা এখান থেকে 3টা সূত্র পেয়ে যেতে পারি, এবং ওই 3টা সূত্রকে যদি আমরা উল্টো করে দিই বা বিপরীত করে দিই তাহলে বাকি যে 3টা রয়েছে সেগুলো চলে আসে। তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল লিখতে পারি আমাদের সাইন সাহেব, এবং তোমরা জানো এই সাইন সাহেবের সূত্র হচ্ছে লতি। লতি মানে হচ্ছে স্যার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তোমরা জানো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, আচ্ছা এরা কি এরা মান দিয়েছে? হ্যাঁ মান দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি এই যে দেখো লম্বের মান হচ্ছে পিএম আর অতিভুজের মান হচ্ছে উপি। তাহলে আমাদের মনে হয় এই সাইনেরটা অলরেডি ক্লিয়ার। এই যে সাইনেরটা অলরেডি ক্লিয়ার। ও আচ্ছা আমি এখানে তেটাটা দিতে ভুলে গিয়েছি। সো এখানে তোমরা অবশ্যই তেটাটা দিতে হবে যেহেতু এটা তেটা কোণের সাপেক্ষে দিলাম। এরপর আমাদের এই সাইন সাহেবকে যদি আমরা উল্টিয়ে দিতাম তাহলে সেক্ষেত্রে সেটা কোসেক তেটার মান হয়ে যেত, অর্থাৎ ওপিটা উপরে যেত আর পিএমটা নিচে চলে আসতো, কিন্তু আমাকে সেটা বলে নাই, আমাকে যেটা বলেছে সেটা আমি করে দিয়েছি। এরপর আমাদের কস সাহেব, কস সাহেব মানে তোমরা জানো ভূতি। ভূতি মানে হচ্ছে স্যার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক আছে। এখানে ভূমি হচ্ছে স্যার ওএম আর অতিভুজ হচ্ছে উপি, এবং আশা করি এটাও তারা খুঁজেছে। এই যে ক্লিয়ার। আর এই কস সাহেবকে উল্টিয়ে দিলে স্যার সেটা হবে sec থিটা, তার মানে উপিটা উপরে হবে আর ওএমটা নিচে হবে, যেহেতু সেটা খুঁজে নাই সো এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। এবার লাস্ট ওয়ান ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লব। লব মানে তোমরা জানো স্যার লম্ব ডিভাইডেড বাই ভূমি, এবং তোমরা ওইখানে ক্লিয়ার করলে আশা করি বুঝতে পারবে লম্ব মান হচ্ছে পিএম আর ভূমি মান হচ্ছে ওএম। এইটা আমাকে খুঁজেছে, আশা করি এই যে তার মানে এখান থেকে সবটাই মূলত কারেক্ট হচ্ছে। আর আমরা যদি এই ট্যান সাহেবকে উল্টিয়ে দিতাম তাহলে সেটা হয়ে যেত স্যার কট সাহেব, এবং সেক্ষেত্রে ওএমটা উপরে হবে আর পিএমটা কোথায় হইতো? নিচে হইতো। তাহলে আমাকে যে 3টা খুঁজেছে আমি সবটা এখানে দেখিয়ে দিয়েছি, এবং আশা করি এখানে তোমাদের না বোঝার কোনো অপশন নেই। সো আমরা এখান থেকে আমাদের আনসারটা ইয়া করতে পারি, সেটা হচ্ছে এই যে স্যার 1 2 3। এরপর আমাদের 10 নম্বর রয়েছে সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাফ এবং কস থিটা ইকুয়ালস টু রুট 3/2 হলে ট্যান থিটার মানটা কত সেটা জিজ্ঞেস করেছে। এটা আমরা 3টে ওয়েতে বের করতে পারি। আমরা সরাসরি ট্যান থিটা সূত্রটা ইউজ করতে পারি যে স্যার ট্যান থিটা মানে হচ্ছে স্যার সাইন ডিভাইডেড বাই কস, ওইটা আমরা ইউজ করতে পারি। সো আমরা ফার্স্ট অফ অল ওইটা ইউজ করে দেখাচ্ছি। এই যে দেখো স্যার ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আমাদের মিস্টার সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এটাকে আমরা মনে রাখার জন্য আমাদের যে একটা সিরিয়াল ছিল সেখানে আমরা এটাকে হাফ বলে সম্বোধন করি, কারণ 1 নম্বর অবস্থানে সাইন আর 2 নম্বর অবস্থান হচ্ছে কস। তোমরা আবার এটা ডিগ্রির মান হিসেবে কাউন্ট করিও না, কারণ এই হাফটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র মনে রাখার জন্য আমরা অনেকগুলা কোট ইউজ করি, যেমন 347 যেখান থেকে আমরা বিপরীত সম্পর্কগুলো বের করতে পারি, আরেকটা হচ্ছে 322 যেখান থেকে আমরা স্কোয়ার জাতীয় সূত্রগুলো বের করতে পারি, এবং আরেকটা হচ্ছে এই যে বিপরীত সম্পর্কর ক্ষেত্রে সাইন এবং কটের সরি ট্যান এবং কটের যে স্পেশাল দুটো সূত্র রয়েছে সেগুলো, যেমন ট্যানটা হচ্ছে হাফ 1/2 আর কটেরটা হচ্ছে অনলি 2 অর্থাৎ 2/1। ওকে, কারণ কটেরটা হচ্ছে কস ডিভাইডেড বাই সাইন হয়। আমরা এখান থেকে আবার সাইনের মান হাফ বসিয়ে দিলাম, আর কসের মান আশা করি রুট 3/2,
আমি সেটাও বসিয়ে দিলাম। এবার তোমরা জানো স্যার দুইটা রাশি একই লাইনে করতে পারে না, দুইটা ভগ্নাংশ, তাহলে সেক্ষেত্রে নিচের ভগ্নাংশ উল্টে যাবে। উল্টে যাওয়ার ফলে আমাদের আনসার আসছে 1/√3। এখন কেউ যদি বলে স্যার আমরা এভাবে করব না, আমরা অন্যভাবে করব, যেমন এখানে সাইনের মান দেওয়া রয়েছে, সো আমরা এখান থেকে স্টার্ট করতে পারি। কিভাবে দেখো, অনেকে এভাবেও করতে পারি, এই যে স্যার সাইন থেটা ইজ ইকুয়ালস টু হাফ, সো আমরা এখান থেকে যদি থেটার মানটা বের করে ফেলি, তাহলে তুমি একটু চিন্তা করে দেখো সাইন কত ডিগ্রির মান হাফ? অবভিয়াসলি সাইন 30 ডিগ্রির মান হাফ। এখন উভয় দিক থেকে মিস্টার সাইন সাইন ইজ ক্যান্সেল, তবে এই ধরনের ক্যান্সেল দেওয়াটার আসলে শুদ্ধ নিয়ম নেই। তোমরা এটা করতে পারো, এ সাইনটাকে ওই পাশে নিয়ে গিয়ে সাইন ইনভার্স করতে পারো এজ ইউস, অথবা তোমার যদি ইচ্ছে হয় না স্যার একেবারে ডিরেক্টলি নাও লিখতে পারো, নাও না লেখাটাই একেবারে সবচেয়ে বেটার। তাহলে থেটা ইকুয়ালস টু অনলি 30 ডিগ্রি। এখন আমাকে বলেছে টেন থেটা, তাহলে টেন থেটা ইজ ইকুয়ালস টু 10 30 ডিগ্রি। এখন এই 10 30 ডিগ্রির মানে হচ্ছে 1/√3। এর সেম ওয়েতে তোমরা চাইলে এই কজেরটা ইউজ করতে পারো, এই যে কস √3/2, এই কস √3/2 দিয়ে তোমরা চাইলে ওইটাকে ইউজ করতে পারো এজ ইউস। একেবারে সহজ, কারণ কস √3/2 এটা হচ্ছে কস 30 ডিগ্রি মান, এবং এখানে 10 30 ডিগ্রি ইউজ করলে এবং সে মানটা হবে 1/√3। আশা করি এই বিষয়টা সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার হয়েছে। শিক্ষার্থী, আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের অনলাইন পেড কোর্সে যুক্ত হতে পারো। আমাদের অনলাইন পেড কোর্সে যুক্ত হওয়ার সকল লিঙ্ক তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে তোমরা যুক্ত থাকতে পারো। আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ থেকে শুরু করে আমাদের ফেসবুক গ্রুপ, সবখানে যুক্ত থাকতে পারো। ও আচ্ছা, এটা হচ্ছে আমি যখন খুবই হার্ট মোমেন্টে থাকি তখন আসলে আমি এই গানটা একটু শুনি, কারণ আমার আব্বা ইন্তেকাল করেছেন গত 20 দিন হয়েছে। আসলে সত্যিকার অর্থে বাবা ছাড়া চলাফেরাটা আসলে খুবই কষ্ট। এটা আসলে বলে বোঝাতে পারবো না। সো আমি যখনই আসলে খুব হার্ট মোমেন্টে থাকি তখন আমি এই গানটা শুনি। আমার কেমন জানি ভালো লাগে এই গানটা শুনলে। আসলে এতটা কল্পনাও করি না যে আসলে বাবা ছাড়া যে চলতে হবে, এটা আসলে কোনোদিন বিলিভই করি নাই। তবে এটা ঠিক যে এটা মনে করতাম যে প্রত্যেককে অবশ্যই একদিন চলে যেতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। সবাই মৃত্যু আবশ্যিক, এটা 100% জানতাম। তবে জাস্ট এতটুকুই হচ্ছে যে বাবা চলে গেছেন আজকে প্রায় 20 দিন হয়েছে, এবং এই 20 দিনে আমি আসলে অফলাইন বলো বা অনলাইন বলো, আমি আসলে কোনো জায়গায় শিক্ষার্থীরা কনসেন্ট্রেশন ভালোভাবে দিতে পারছি না। এবং আমি এটাও কোনোদিন চিন্তা করি না যে সবকিছু ঠিক ছিল, কিন্তু বাবা চলে যাওয়ার পর যে সবগুলো নতুন ভাবে রিস্টার্ট করতে হবে, এই জিনিসটাও আসলে আমার মাথায় কোনোদিন আসে নাই, যে নতুন ভাবে আবার নতুন ভাবে সবগুলা ফেস করতে হবে, সবগুলা ক্রিটিক্যাল মুহূর্ত, যে মুহূর্তগুলো আসলে বাবা থাকলে আমাকে যথেষ্ট পরিমাণ সেফ থাকতে হইতো, কিন্তু সেই মোমেন্টটা আসলে এখন আর নাই। তো এটা নিয়ে আসলে আমার কিছু বলার নাই। আমি যখন কাজের মধ্যে শত ব্যস্ততার মধ্যে থাকি, যেমন ক্লাস যখন শুরু করি, অনলাইন ক্লাস 11টার দিকে বা কিংবা 11টার পরে আমার অনলাইন ক্লাসটা শেষ হয়, তখন আসলে যখন খাবার খাবার দাবার শেষে একেবারে যখন আমি একটু কাজে বসি, অর্থাৎ তোমাদের জন্য ভিডিও মেক করি, ভিডিও মেক করতে মিনিমাম 2টা 4টা 1টা, এটা তো মাস্ট বি লাগেই। তখন আসলে ওই যখন তোমাদের জন্য স্লাইড গুলো রেডি করি, তোমাদের জন্য আগামীকালকে স্টুডেন্টদের কি পড়াবো সেটা নিয়ে যখন আমি স্লাইড গুলো রেডি করি, তখনই আসলে সিঙ্গেল মোমেন্টটাতে আমি বাবাকে সবচেয়ে বেশি মিস করি। আর আমার লাইফের সবচেয়ে একটা মুহূর্ত সেটা হচ্ছে কি, আমি আসলে কোনোদিন বাবাকে বলতে পারি না যে আই লাভ ইউ বাবা। এটা আসলে আমার খুবই খুবই কষ্টদায়ক মুহূর্ত, এবং আমি এটাও জানি যে বাবাকে হয়তো আর কোনোদিন দেখাও হবে না, সেটা শিওর, যে ইহকালে আর কখনো দেখা হবে না। ইনশাল্লাহ যদি দেখা হয় তাহলে সেটা অবশ্যই পরকালে হবে। পরকালে বাবাকে দেখতে পাবো, বাবার চেহারা দেখতে পাবো। এটাই, এগুলো হচ্ছে তোমরা বুঝবে যখন আসলে বাবা থাকবে না, তখনই আসলে বিষয়টা উপলব্ধি করা যায়। আমি তোমাদেরকে বলবো, যাদের বাবা এবং মা এখনো বেঁচে আছে, তোমরা একটু কষ্ট করে বাবা মার টেক কেয়ারটা করবা। যেমন এই যে দেখো, এই মুহূর্তে আমার খুব ইচ্ছে করছে আমার বাবার টেক কেয়ারটা করতে, কিন্তু আসলে আমি পারছি না। এটাই নিয়ম। মানুষ দাঁত থাকতে আসলে দাঁতের মর্যাদা তেমন একটা বুঝে না, কিন্তু চলে গেলেই আসলে বুঝতে পারে। আসলে এটা এমন ভাবে বলি নাই এই যে বাবাকে যে কোনোদিন অবহেলায় রেখেছি, তা কিন্তু নয়। আমার যতটুকু সাধ্য রয়েছে, যতটুকু সামর্থ্য রয়েছে, আমি সেই অনুযায়ী আমার বাবাকে আমি টেক কেয়ার করেছি। কিন্তু এখন কেমন জানি মনে হচ্ছে টেক কেয়ারের পরিমাণ যদি আগে যদি মনে করো 80% করতাম, এখন মনে হচ্ছে আহ, এই টেক কেয়ারটা যদি আমি 200% করতে পারতাম। এগুলা আসলে লাইফে হয়, এগুলা লাইফে থাকে। তবে এটা ঠিক যে আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, এবং আমি
আমার বাবা আমাকে যত বড় কতগুলো যে ক্রিটিক্যাল মুহূর্ত থেকে আমাকে সেভ করেছে, ইটস আনবিলিভেবল। এটা আমি আসলে কোনোদিন কল্পনাও করি নাই এবং কোনোদিন ভাবিও না যে আসলে বাবা মানে মাথার উপর একটা ছাদ। এই ছাদটা আসলে সেদিনই বোঝা যায়, যেদিন আসলে এই ছাদটা থাকে না, সেই দিনই আসলে বাবা হারানোর মর্মটা বোঝা যায়। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমি আলোচনা করছি না। তোমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে যুক্ত থাকবা। এ- এগুলা হচ্ছে আমাদের আরফাত একাডেমি এবং এটা হচ্ছে আমাদের আরফাত স্যার, এই দুইটা হচ্ছে প্ল্যাটফর্ম। এবং আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে ফেসবুক গ্রুপ সবগুলো রয়েছে। তোমরা এখানে যুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ সবগুলোর সাথে তোমরা যুক্ত থাকবে। সকল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর একটা জিনিস মাথায় রাখবা, ছেলেদের আসলে আহ, এই ছেলেদের কান্নাগুলো আসলে হৃদয় থেকে হয় এবং এই কান্নাগুলো আসলে কখনো দেখানো কোনোদিন পসিবল না। এটাই হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এরপরে যাচ্ছি। আমরা আলোচনা করছি ভূতলে অবস্থিত যে কোনো রেখাকে কি বলে। এটা অবশ্যই তোমরা দেখবা ষষ্ঠ অধ্যায়ের মধ্যে তোমাদের রয়েছে। এবং এটা হচ্ছে স্যার ভূরেখা। ভূতল অবস্থিত যে কোনো রেখাকেই ভূরেখা বলে। আর ভূরেখার সাথে যেটা উলম্ব বরাবর থাকে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটাকে আমরা ঊর্ধ্বরেখা বলতে পারি। এরপর আমরা 22 নম্বরে যাচ্ছি। জ্যামিতিতে কোণের আলোচনায় সর্বোচ্চ মান কত? স্যার, এটা হচ্ছে 360 ডিগ্রি। কারণ আমরা জানি আমাদের জ্যামিতির ক্ষেত্রে আমরা যখন কোয়াড্রেন্ট গুলো দেখবো এবং ওই কোয়াড্রেন্টের মধ্যে আমরা দেখতে পাই, এই যে দেখো, এটা একটা মানে এখানে আমি দুটা সরলরেখা অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যখন আমি চ্যাট করেছি, এখানে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এবং এখানে তোমরা দেখবা উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে টোটাল 90, 90, 90, 90, অর্থাৎ 360 ডিগ্রি। এবং এটা নিয়ে তোমাদের সপ্তম অধ্যায়ে অনেকগুলা সূত্র এবং ম্যাথ রয়েছে, আশা করি সেগুলো তোমরা দেখতে পাবে। এবার এখানে বলা হয়েছে আদর্শ অবস্থানে 210 ডিগ্রি কোণের প্রান্তিক বাহু কোন চতুর্ভাগে থাকবে? প্রান্তিক বলতে সর্বশেষ বাহুটা। এবং আমরা এখানে যদি দেখি 210 ডিগ্রি, আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি এবং এটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে যেটা 210 বলেছে এবং ওই 210টা অবশ্যই 180 থেকে বড় হবে এবং 270 থেকে ছোট হবে। তাহলে অবশ্যই আমাদের 210 ডিগ্রির অবস্থানটা তৃতীয় চতুর্ভাগে পড়বে। আমরা এখান থেকে তৃতীয় চতুর্ভাগটাকে সিলেক্ট করতে পারি। এরপর আমাদের 14 নাম্বার, 35 এবং 39 শ্রেণীব্যাপ্তি কত? তাহলে দেখো, 35 থেকে স্টার্ট করো, 35, 36, 37, 38, 39, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কাউন্ট করবা। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। এরপর এখানে এল এর মান, এফ সি এর মান, এন এর মান, এস এর মান এবং এফ এম এর মান দেওয়া রয়েছে। আমাকে মদ্যক বের করতে বলেছে। আমরা মদ্যক নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করে দেন মানগুলো ইমপ্লিমেন্ট করে দিব। তাহলে মদ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে, স্যার আমি এখানে লিখে দিলাম, মদ্যক ইজ ইকুয়ালস টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি, এরপর হচ্ছে ইন্টু এইচ বাই এফ এম। তাহলে দেখো, এল এর মানটা বসিয়ে দাও। এল এর মানটা হচ্ছে 36, আমি দিয়ে দিলাম। এন এর মানটা হচ্ছে কত? এন এর মানটা হচ্ছে 50 আর এফ সি এর মানটা হচ্ছে 24। তাহলে এটা হচ্ছে 50 ডিভাইডেড বাই 2, এফ সি এর মান হচ্ছে 24, এস এর মান আশা করি 5 হবে। হ্যাঁ, এস এর মান 5 আর এফ এম এর মান হচ্ছে 25। আমরা সবগুলো মান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার আমরা একটু ক্যালকুলেশনে যাচ্ছি। যেমন তোমরা এটা যদি ক্যান্সেল আউট করো, এখানে এটা হবে 25, আর এখানে যদি ক্যান্সেল আউট করো, এখানে একটা 5 হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 36 প্লাস 25 মাইনাস 24 ইন্টু 1/5। সো আমরা এটাকে ক্যালকুলেশন করলে এখানে বিয়োগ করলে হবে 1, আর 1 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 0.2। এবার আমরা 36 আর এটা গুণ করলে অবশ্যই 0.2 এবং হিসেব করলে 36.2। এটাই হচ্ছে আমাদের এই যে মধ্যকের মান। আশা করি এই 15টা এমসিকিউ তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা যদি আরো 2-3টা সেটের মধ্যে এই এমসিকিউ গুলা সলভ করতে পারো। আমরা তো অলরেডি মডেল টেস্ট 1 নিয়ে আলোচনা করেছি। এই মডেল টেস্ট 1 ছাড়াও বাকি আরো 10টা মডেল টেস্ট আমাদের হাতে রয়েছে। আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা সিকিউ এমসিকিউ নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা মডেল টেস্টের প্রত্যেকটা বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা মডেল টেস্ট নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন দেখবা তোমাদের সিকিউ সাইডটাও ইজি হয়ে যাবে আর এমসিকিউ সাইডটাও দেখবা তোমরা অনেকটা এক্সপার্ট হয়ে যাবে। এবার আমরা এই জিনিসটার এক কথায় উত্তর, বা যেটাকে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বলতে পারো, আমরা সেখানে প্রবেশ করছি।
এবং আশা করি এখানেও তোমরা আনসারগুলো ঠিকভাবে করতে পারবে। ওকে, এখানে শুরুতে বলা হয়েছে অনুক্রমের বীজগাণিতিক রূপ কোনটি। স্যার, অনুক্রমের বীজগাণিতিক রূপ হচ্ছে সংক্ষেপে জাস্ট ধারা, এতটুকু লিখে দিলে হবে। কারণ এখানে অনুক্রমের বীজগাণিতিক রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণিত ধারা। সো আমি ধারা লিখে দিলে মূলত দুইটাই চলে আসবে। এরপর সমান্তর অনুক্রমের সাধারণ পদের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে স্যার a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তোমরা জানো এখানে এ হচ্ছে প্রথম পদ, n মান হচ্ছে পদ সংখ্যা, আর ডি মান হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর বলতে আমরা একদম শুরুতে এখানে করেছি, একদম যেটা থার্ড মনে হয় থার্ড নাম্বারে ছিল, না সরি, হ্যাঁ থার্ড নাম্বারে ছিল। এখানে আমরা সাধারণ অন্তর নিয়ে অনেক কাহিনী করেছি, আশা করি সেখানে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এ হচ্ছে প্রথম পদ, অর্থাৎ একদম শুরুতে যে পদটা দেওয়া থাকে, যেমন এখানে প্রথম পদ হচ্ছে সেক্ষেত্রে এই যে 3, এটা হচ্ছে প্রথম পদ, এভাবে। তবে সেটা অনুক্রমের বেলায়, ঠিক আছে। অনুক্রম আর ধারার মধ্যে একটা পার্থক্য রয়েছে, অনুক্রম থাকে সাধারণত কমা দিয়ে আর ধারা থাকে প্লাস চিহ্ন দিয়ে। এরপর এখানে বলা হয়েছে 2 কিউব ইজ ইকুয়ালস টু 3 হলে সূচকীয় সমীকরণটির লগারিদমিক সমীকরণ কি হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে 18 নম্বরটা একটু লিখলাম। 18 নম্বরটা হবে শিক্ষার্থীরা 2 কিউব ইজ ইকুয়ালস টু যদি 8 হয় তাহলে এটার লগারিদমীয় সমীকরণ কি হবে। দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের বৃত্তি হচ্ছে কত, আমাদের বৃত্তি হচ্ছে 2। এই বৃত্তিটা হচ্ছে সূচকের বৃত্তি। আমরা যখন এটাকে লগে কনভার্ট করব তাহলে লগের বৃত্তি এবং সূচকের বৃত্তি কখনোই কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে এটা যেমন সূচকের বৃত্তি ছিল, তাহলে এটা এটা হবে লগেরও বৃত্তি। তাহলে বাম পাশে কে রয়েছে, শুধু আর 3, আর ডান পাশে এটা আর্গুমেন্ট হয়ে যাবে, এবং এটি হচ্ছে আমাদের নির্ণয় ইকুয়েশন। তাহলে দেখো আমরা এটার আনসারটা দিতে পারি স্যার 3 ইজ ইকুয়ালস টু লগ 2 ভিত্তিক 8, যেখানে 2টা ভিত্তি আর এটা হচ্ছে আর্গুমেন্ট। এরপরে এখানে বলা হয়েছে বি গ্রেটার দেন 0 এবং বি ইজ নট ইকুয়াল টু 1 হলে এন এর সকল মানের জন্য বি টু দি পাওয়ার n সর্বদা কেমন হবে। যেহেতু বিটা 0 থেকে বড় এবং বি এর মানটা 1 নয়, তাহলে সেটা অবশ্যই কি হবে, ধনাত্মক হবে এই বি টু দি পাওয়ার n এর মানটা। এরপর চলক একঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে কি বলে, সেটাকে সরল সহ সমীকরণ বলে। সো আমরা এটাকে সরাসরি সরল সহ সমীকরণ লিখে দিতে পারি, ঠিক আছে। এরপর ট্রাইগন শব্দের অর্থ কি, ট্রাইগন শব্দের অর্থ হচ্ছে স্যার 3, অথবা তরিষ্কারটি দন্তান্ন, কথাই লিখে দিতে পারো। এরপর একটি রাশির প্রান্তিক অবস্থান থেকে প্রারম্ভিক অবস্থান থেকে প্রান্তিক অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে কি বলা হয় তোমরা জানো। আমরা এটা হচ্ছে শিক্ষার্থীরা কত নাম্বার, এটা হচ্ছে 22 নাম্বার। আমরা এখান থেকে 22 নাম্বারটা দিলাম। দেখো শিক্ষার্থীরা, আমরা এই যে দেখো, এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি, বা এখানে তারা কি বলেছে, হ্যাঁ রশ্মি। তাহলে রশ্মি হলে আমাকে রশ্মির সাইনটা দিতে হবে। সো আমি রশ্মির সাইনটা দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখো, তাহলে এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি, ঠিক আছে। এটাকে আমি উপি উ এ দিলাম, এবং এই উ এটা হচ্ছে স্থির, উ এর সাপেক্ষে উ এটাকে স্থির ধরে, উ এর সাপেক্ষে আমি আরেকটা রশ্মি, সেটা হচ্ছে উপি, এটা হচ্ছে স্যার প্রান্তিক রশ্মি। ভালো করে লক্ষ্য করে দেখো, উ এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি অর্থাৎ শুরুর রশ্মি, আর উটা হচ্ছে মূলবিন্দু বা শীর্ষবিন্দু যেটাই বলতে পারো, আর উপিটা হচ্ছে শিক্ষার্থীরা প্রান্তিক রশ্মি অর্থাৎ শেষ রশ্মি। তাহলে দেখো, এই প্রারম্ভিক রশ্মির সাপেক্ষে এই উ পিটা অর্থাৎ প্রান্তিক রশ্মিটা যতটুকু ঘুরেছে, এটাকে বলা হয় কৌণিক দূরত্ব। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এই দূরত্বকে কি দূরত্ব বলা হয়, স্যার এই দূরত্বকে কৌণিক দূরত্ব বলা হয়। এরপর কৌণিক দূরত্বের ক্ষেত্রে কোণ কত প্রকার হয়, 2 প্রকার হয়, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। যেমন এখানে ঘড়ির প্রান্তিক রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, আর এখানে দেখো প্রান্তিক রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাই এটা হবে নেগেটিভ অ্যাঙ্গেল আর এটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে আমরা সরাসরি এখানে কত প্রকার লিখে দিতে পারি, 2 প্রকার লিখে দিলে হবে, কারণ আমাকে তো কি কি বলে নাই, কি কি বললে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ লিখে দিব। এরপর তত্ত্ব সারির বিস্তার বেশি হলে তার মানগুলো কেমন হবে। এই যে দেখো, যথেষ্ট পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ হবে, কারণ এখানে তত্ত্ব রাশির বিস্তারটা যত বেশি হবে তত মানটা অসামঞ্জস্যপূর্ণ হবে। সো তোমরা এখানে লিখে দিতে পারো অসামঞ্জস্যপূর্ণ। এরপর পরিসর নির্ণয়ে উপাত্তগুলোর কোন রাশি দুটির মান ব্যবহৃত হয়। এখানে রাশি দুটি, কোন রাশি দুটি বলতে সাধারণত একটা হচ্ছে তোমরা বৃহত্তম রাশি এবং আরেকটা হচ্ছে ক্ষুদ্রতম রাশি। এই দুইটা রাশির মান পরিসর নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। এগুলো হচ্ছে তোমাদের ক বিভাগে যে 15টা এমসিকিউ এবং 10টা এক কথাই প্রশ্ন ছিল, সবগুলোর অ্যান্সার আমি এখানে দিয়ে দিয়েছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সো আমি শেষবারের মতো আবার বলছি, তোমরা চাইলে আমাদের এই যে আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ, আরফাত একাডেমির ফেসবুক পেজ, আরফাত স্যার ইউটিউব চ্যানেল
এবং আরফাত একাডেমির ইউটিউব চ্যানেল প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবে। আশা করি তোমরা নিত্য নতুন আপডেট পেয়ে যাবে এবং বার্ষিক পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। আর আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের অনলাইন পেড কোর্সে যুক্ত হতে পারো। শিক্ষার্থীরা, আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করব তোমাদেরকে ভালো একটা প্রিপারেশন বা ভালো একটা গাইডলাইন দিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গড়ে তোলার জন্য। শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। খোদা হাফেজ।